সুপ্রভাত বন্ধুরা, বেস্ট টক চ্যানেলে আপনাদের স্বাগতম। এই ভিডিওতে আমি অনিশ আপনাদের সঙ্গে আছি। আজকাল বিভিন্ন সাসপেন্স ওয়েব সিরিজে আমরা দেখি হঠাৎ করেই পুরো খেলা উল্টে যায়, পুরো প্লট বদলে যায় আর আমরা অবাক হয়ে যাই। আরে ভাই, এই লেভেলের টুইস্ট এখন জিওপলিটিক্সে আরো বেশি থ্রিলিং আর ইন্টারেস্টিং ব্যাপার হয়ে উঠেছে। বিভিন্ন দেশ নিজেদের প্রয়োজন অনুযায়ী একের পর এক থিওরি তৈরি করছে, আর আমরা যারা জিওপলিটিক্স নিয়ে আলোচনা করি, যারা জিওপলিটিক্স পড়ি, তাদের জন্য ব্যাপারটা হলো আমেরিকার বর্তমান সময়ে নতুন এক পরিকল্পনা সামনে আসছে। অফিসিয়ালি আমি আপনাদের সবাইকে প্রমাণ সহ প্রতিটি বিষয় বলবো, অর্থাৎ C5 গঠনের কথা। C5 নিয়ে মিঙ্ক থেকে শুরু করে রিপাবলিক ওয়ার্ল্ড নিউজ আর নিউজ 18 থেকে ভাস্কর ইংলিশ সবাই এটাকে কভার করেছে। নিউজ 18 ভাস্কর C5 মানে হচ্ছে এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী গ্রুপ হতে চলেছে। C মানে কোর আর 5 মানে 5। এই কোর 5 এর উদ্দেশ্য কি? আমেরিকার ধারণা হলো দুনিয়াতে এত সব সমস্যা আছে, হাজার হাজার সমস্যা। এই সমস্যাগুলোর বিরুদ্ধে লড়াই চলছে। শেষ পর্যন্ত এই সমস্যাগুলোর কোনো সমাধান নেই। এটা কেন হচ্ছে না? আসুন কারণটা কি? এই সমস্যাগুলো সমাধান হচ্ছে না কেন? কারণটা হলো এই মুহূর্তে যারা দুনিয়ার সুপার পাওয়ার, তারা নিজেদের মধ্যে কথা বলে না। তারা কোনো নির্দিষ্ট গ্রুপে নেই। আমেরিকার নিজের একটা গ্রুপ আছে যেখানে আমেরিকার কিছু পছন্দের দেশ আছে। রাশিয়ারও নিজের একটা গ্রুপ আছে যেখানে রাশিয়ার কিছু পছন্দের দেশ আছে। এইভাবেই চীনেরও নিজের একটা গ্রুপ আছে যেখানে চীনের কিছু পছন্দের দেশ আছে। তাহলে প্রতিটি দেশেরই নিজের একটা গ্রুপ আছে যেখানে তার নিজের টিম আর লবি আছে। তাহলে সমস্যাগুলো কোনোদিনই সমাধান হবে না যখন দুই প্রতিদ্বন্দ্বী টিম নিজেদের মধ্যে কথা বলবে না। সমস্যার সমাধান একটাই উপায়ে হতে পারে, আর সেটা হলো শুধুমাত্র কথোপকথনের মাধ্যমে। কথোপকথনের জন্য আমাদের আগে এক টেবিলে আসতে হবে, যেটা ভারত বহু আগেই গত কয়েক বছর ধরে বলে আসছে আজকের যুগের নয়, কথোপকথনের মাধ্যমে সমাধানের যুগ। তাহলে আমেরিকা এই চূড়ান্ত সত্যতা বুঝে গেছে যে আমরা জীবনে কোনোদিনও সমস্যার সমাধান করতে পারবো না এবং লড়াই চলতেই থাকবে। আর যদি লড়াই চলে তাহলে আমেরিকার অর্থনীতি উপরে ওঠে। কিন্তু আজকাল বিভিন্ন যুদ্ধের কারণে আমেরিকার অর্থনীতি চাপে পড়ছে। তাহলে আজকের যুগের দাবি হলো বিশ্বের সুপার পাওয়ারদের সঙ্গে সমস্যার সমাধান। এর জন্য একটা নতুন পদ্ধতি গ্রহণ করা হোক। কোন গ্রুপ? C5 গ্রুপে যে 5টি সুপার পাওয়ার থাকবে। C মানে হলো কোর, অর্থাৎ যারা আসলে এই দুনিয়া চালাচ্ছে। এগুলোই কোর দেশ। 14 কোর পাওয়ার। তাহলে এখন পর্যন্ত গোটা বিশ্বের যে মূল শক্তিগুলো আছে, যাদের গ্রুপ আছে, তারা গুরুত্বপূর্ণ, তারা কোর নয়। এই সময় আমেরিকার দৃষ্টিভঙ্গি অনুযায়ী তারা কোর নয়। এই সময় ইউএনএসসিতে যে 5টি দেশ আছে তারা খুবই শক্তিশালী গ্রুপ। ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল, আমেরিকা, রাশিয়া, চীন, এই 3টিকে কোর স্ট্রং বলে মনে করা হয়। কিন্তু আরও 2টি দেশ আছে, ইংল্যান্ড ও ফ্রান্স। আজকের তুলনায় তারা সেখানে কেন আছে? যখন ইউএনএসসি গঠিত হয়েছিল তখন তারা খুবই শক্তিশালী ছিল। কিন্তু ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বা ফ্রান্সের প্রেসিডেন্ট কি এখন সারা বিশ্বে যে সমস্যাগুলো চলছে সেগুলো নিয়ে আলোচনা করে সমাধান করতে পারেন? তারা সেটা করতে পারেন না। ডোনাল্ড ট্রাম্প, শি জিনপিং, ভ্লাদিমির পুতিন, আজকের সমাধানের জন্য তাদের একসাথে বসার দরকার নেই। তাহলে ইউএনএসসিতে ফ্রান্স ও ইংল্যান্ড থাকার ফলে আজকের তুলনায় তাদের ভূমিকা ফাঁকা হয়ে যাচ্ছে। এই গ্রুপটি বিশ্বের সমস্যাগুলো সমাধান করতে পারবে না। এখন সারা বিশ্বের সবচেয়ে জরুরি গ্রুপ কোনটা? G7। বিশ্বের প্রধান 7টি অর্থনীতি ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। বিশ্বে ধীরে ধীরে নতুন অর্থনৈতিক শক্তি উঠে আসছে। তাই G7 এর যে গঠন, এই সময় তার অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামরিক এবং কূটনৈতিক চাপ পুরো বিশ্ব জুড়ে রয়েছে। এটা নয় যে পুরো বিশ্ব এই 7টি দেশের কথা মেনে নেবে। তাই পুরো বিশ্ব এবং আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক এখন একটি এশিয়া কেন্দ্রিক গ্রুপ গড়ে তুলতে চায় যা পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করবে। কারণ আপনি যদি G7 দেখেন, আপনি যদি ইউএনএসসি দেখেন, ইউরোপ কেন্দ্রিক ইংল্যান্ড, ফ্রান্স, ইউরোপ এবং এশিয়া দুটোতেই আছে। কিন্তু যেহেতু কোনো জায়গার রাজধানী যেখানে থাকে সেটাকেই সেই দেশের অংশ বলা হয়, তাই রাশিয়াকে ইউরোপীয় দেশ হিসেবে ধরা হয়। যেহেতু মস্কো ইউরোপের রাজধানী, তাই এটা ইউরোকেন্দ্রিক হয়ে গেছে। কিন্তু আমি এই চ্যানেলে আপনাদের সবসময় বলি যে ধীরে ধীরে বিশ্বের শক্তির কেন্দ্র ইউরোপ থেকে আমেরিকার দিকে ফিরছে এবং শক্তি আবার নিজের জায়গায় ফিরে আসছে। সেই পুরনো সভ্যতার কেন্দ্রে, যেখান থেকে সভ্যতার উৎস, সেটাই এশিয়া। তাহলে আমেরিকা যে নতুন C5 প্রস্তাব করছে সেটা দেখুন। আমেরিকা ছাড়া সেখানে আর কে আছে? রাশিয়া ইউরোপকে প্রতিনিধিত্ব করে। বাকি ইউরোপীয় দেশগুলো, যেগুলো ইউরোপ বললেই মাথায় আসে,
সেগুলো হলো ইতালি, জার্মানি, ইউকে, ফ্রান্স। এদের মধ্যে কেউই নয় রাশিয়া, যার রাজধানী শুধু ইউরোপে, বাকি দেশগুলো এশিয়ায়। আর কে আছে? চীন এশিয়া, ভারত এশিয়া, জাপান এশিয়া। তাহলে পুরোটা একটা এশিয়া কেন্দ্রিক গ্রুপ, আর আমেরিকা তাদের সঙ্গে থাকতে চায়। এর মানে আমেরিকা মনে করে আগামী 100 বছরের বিশ্ব ব্যবস্থা হবে আমেরিকা প্লাস ইউরোপে। যা এতদিন ছিল তা হবে আমেরিকা প্লাস এশিয়া। যদি আমরা এখন এশিয়ার সঙ্গে ডিল না করি, তাহলে 50 বছর পর আমেরিকাও বাইরে হয়ে যাবে। শুধু এশিয়াই থাকবে, আর আমেরিকা এখন থেকেই পরিকল্পনা ও হিসেব করে সেটা সামলানোর চেষ্টা করছে। এখন আপনি বলছেন, আমি বুঝি যে আমেরিকা এই সময় সুপার পাওয়ার। আমি বুঝি যে রাশিয়া আমেরিকার নম্বর 1 মিলিটারি প্রতিদ্বন্দ্বী। আমি বুঝি যে চীন আমেরিকার পরে দ্বিতীয় অর্থনৈতিক শক্তি। আমি বুঝি যে ভারত 1 বছরের মধ্যে অফিসিয়ালি তৃতীয় অর্থনৈতিক শক্তি হয়ে উঠবে। জাপান কেন? হঠাৎ জাপান কোথা থেকে এলো? তারা আফ্রিকান মহাদেশে কোনো দেশকে রাখত, তারা লাতিন আমেরিকায় কোনো দেশকে রাখত, তারা ব্রাজিলকে রাখত। তাহলে বাকি বিশ্বের কোনো প্রতিনিধিত্ব থাকতো না। হঠাৎ জাপান এশিয়ান মহাদেশেও গুরুত্বপূর্ণ হয়ে উঠল। এই প্রশ্নটা থেকেই যাচ্ছে। এটা আমার নিজের ভাবনা। যতদূর আমি ভূ রাজনীতি বুঝি, এই গ্রুপে আমেরিকা, রাশিয়া, চীন আর ভারত ছাড়া বাকি 3টি দেশ এখন একসাথে আসছে। তাহলে আমেরিকা নিজেই এই গ্রুপে সংখ্যালঘু হয়ে যাচ্ছে। তাই আমেরিকার এই গ্রুপে এমন কাউকে আনার দরকার ছিল যে অনেকদিন ধরে আমেরিকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে, এবং আমেরিকার কথায় ভারত, রাশিয়া বা চীন চলবে না, জাপান চলবে। এই কারণেই তারা জাপানকে এই গ্রুপে আনার চেষ্টা করছে। জাপান, যার ওপর আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় টাইম বোমা ফেলেছিল, সেই জাপান। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এখন পর্যন্ত সে আমেরিকান নিরাপত্তার ছায়াতলে রয়েছে। টিকটক। এখন আপনাকে যা বোঝার দরকার, যা জানার দরকার, সেটা হলো যখন আমেরিকার কাছে এই বিষয়ে অফিসিয়ালি জিজ্ঞাসা করা হয়, তখন আমেরিকা সঙ্গে সঙ্গে অস্বীকার করে দেয়। না না, আমরা এমন কিছু বলিনি, কিন্তু আমি আপনাকে C5-এর এই ধারণার প্রমাণ দেখিয়েছি, যেটা নিয়ে সব মিডিয়াতে লেখা হচ্ছে। আর তারপর আমি আলোচনা শুরু করলাম। এটা আমেরিকার অফিসিয়াল সিকিউরিটি কাউন্সিলের ড্রাফট থেকে ফাঁস হয়েছে। আমেরিকার সিকিউরিটি কাউন্সিলের চূড়ান্ত নোটিফিকেশন এটা পরিবর্তন করেছে। কিন্তু যে ড্রাফটটা অফিসিয়ালি প্রকাশিত হয়েছিল, সেটা আমেরিকা থেকেই প্রকাশিত হয়েছিল, কিন্তু C5-এর ধারণা ছিল, তাই আমেরিকা এখনো এটা অফিসিয়ালি প্রকাশ করেনি। কিন্তু আমেরিকার পুরো পরিকল্পনাটা, যা পেন্টাগনে চলছে, যা আমেরিকার CIA-এর প্রধানের মাথায় চলছে। C5 একটি খুবই গুরুত্বপূর্ণ পরিকল্পনা। এখন যদি আপনি বলেন এর সম্ভাবনা কতটা, স্যার দেখুন, জিওপলিটিক্সে এমন সব ঘটনা ঘটেছে যে সব জিওপলিটিক্যাল বিশেষজ্ঞরাও অবাক হয়ে গেছেন। তাহলে আমি কে? আমি তো শুধু জিওপলিটিক্সের একজন ছাত্র। কিন্তু যদি আমাকে এই মুহূর্তে বাস্তবিকভাবে বিচার করতে হয়, তাহলে আমি বলবো এর সম্ভাবনা খুবই কম। যদি এই গ্রুপটা অফিসিয়ালি গঠিত হয়, তবুও দুনিয়া এর ফলে ভালো হবে না, কারণ দুনিয়ার 4টি সুপার পাওয়ার এক গ্রুপে চলে আসবে, এবং এটা দেখা যাবে যে এই 4টি সুপার পাওয়ার যারা শীর্ষে বসে আছে, তাদের মধ্যে মানবতার কোনো অনুভূতি আছে কিনা। তারা 4 জন একসাথে বসে কথা বলবে এবং দুনিয়ার সবকিছু সমাধান করবে। এটা ভাবা যায়। এর চেয়ে ভালো কিছু হতে পারে না, এবং দুনিয়ার 90% সমস্যার সমাধান এই 4টি দেশ আলোচনার মাধ্যমে করতে পারে। কিন্তু এই মুহূর্তে আমার কাছে এর সম্ভাবনা খুবই কম মনে হচ্ছে। এর কারণ হলো এই 5টি দেশের নিজেদের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো নয়। আমেরিকা বনাম রাশিয়া বহু বছর ধরে চলছে। ওরা সবাই এক গ্রুপে আসবে এবং খুব ভালো ও বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে সবকিছু সমাধান করবে। বাস্তবে এটা সম্ভব বলে মনে হয় না। আমেরিকা বনাম চীন অর্থনৈতিক যুদ্ধ শুরু হয়ে গেছে। চীন ও আমেরিকা একই বিষয়ে একমত হবে, চুক্তিতে সাধারণ ঐক্যমত হবে। আমার তা মনে হয় না। আমেরিকাকে কতটা স্বার্থ ছাড়তে হবে, চীনকে কতটা জায়গা ছাড়তে হবে। হ্যাঁ, এটা ঠিক বলেছ পাপা। কিন্তু আজ যখন কেউ কাউকে একটুও জায়গা দিচ্ছে না, আমার মনে হয় না দুই পক্ষের কেউই কোনো বিষয়ে নিজের জায়গা ছাড়বে। যদি তারা না ছাড়ে, তাহলে অন্য পক্ষ কেন ভাববে যে এটা রাশিয়া বনাম চীন? আপনি বলুন স্যার, আপনি কোনো বিষয়ে কথা বলছেন? হ্যাঁ, রাশিয়ার সিক্রেট ডকুমেন্টে লেখা আছে যে রাশিয়ার এখন চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কিন্তু রাশিয়া কোনোভাবেই চীনের ওপর ভরসা করতে পারে না, কারণ রাশিয়ার এই ভয় আছে ধীরে ধীরে চীন রাশিয়ার ওপর নিজের ছায়া ফেলতে শুরু করবে এবং চীন রাশিয়ার অনেক কিছু নিয়ন্ত্রণ করতে শুরু করবে। আমি RTI চ্যানেলে আমার সঙ্গে যুক্ত মানুষদের অনেক তথ্য দিই, যা ইউটিউবে বলা সম্ভব নয়। তাই খেয়াল রাখুন, পুতিন সম্পর্কে কথা বলতে গিয়ে আমি আপনাকে RTI চ্যানেলে বলেছিলাম যে পুতিনের বডি ল্যাঙ্গুয়েজ বিশ্লেষণ থেকে জানা গেছে
যখনই পুতিন চীনের সঙ্গে দেখা করেন তখন পুতিনের মধ্যে একটা টেনশনের অনুভূতি থাকে, একটা সতর্কতার অনুভূতি থাকে। পুতিন চীন নিয়ে একদমই রিল্যাক্সড নন। কিন্তু যখনই পুতিন ভারতের সঙ্গে দেখা করেন তখন পুতিনের মধ্যে একটা রিল্যাক্সড অনুভূতি থাকে এবং তার বডি ল্যাঙ্গুয়েজ বিশ্লেষণ করলে সাইকিয়াট্রিস্ট ও বিশেষজ্ঞরা যা বুঝতে পারেন তা হলো পুতিন এক নিরাপদ অবস্থানে আছেন। তাই রাশিয়া দীর্ঘমেয়াদে চীনকে খুব ভালোভাবে নেয় না। এটা চীন বনাম ভারত। চীন ও ভারত আপাতত আগামী 15 বছর একসঙ্গে থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, আমেরিকাকে ঠেকানোর জন্য। তবে টেনশন থাকবে এবং সীমান্ত সংক্রান্ত বিষয়গুলোর জন্যই টেনশন থাকবে। এর মধ্যে চীন বনাম জাপান আছে। চীন মাত্র 2 দিন আগেই জাপানের দিকে মিসাইল ছুড়েছিল। টেনশন আরো বেড়ে গেছে। কি হচ্ছে? জাপান তাইওয়ানকে চীনের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছে। চীন 2040 সালের মধ্যে তাইওয়ান দখল করার পাকা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তাহলে যখন 5টি দেশের মধ্যে এত সমস্যা, তখন এই 5টি দেশ একসঙ্গে এসে একটা গ্রুপ তৈরি করবে। এটা একটা গ্রুপ হবে। আমি এই বিষয়টা নিয়ে বেশ চিন্তিত যে ওই গ্রুপ ঠিক কতটা সক্রিয়ভাবে সমাধানের দিকে কাজ করবে। এবং এটা বুঝেই হয়তো আমেরিকা C5কে তাদের অফিসিয়াল ড্রাফট বা অফিসিয়াল ফাইনাল নোটিফিকেশনে রাখেনি, বরং ড্রাফট থেকে নিয়েছে। এখানে একটা বিষয় খেয়াল করার মতো, ভারত, জাপান, আমেরিকা, রাশিয়া, চীন এরা কেন বোঝে? সবাই বোঝে যে বিশ্বের 5টি সুপার পাওয়ারের মধ্যে আমেরিকাও ভারতকে নিজের সঙ্গে রাখার জন্য বাধ্য হচ্ছে। আমাদের চ্যানেলের অনেক দর্শক ভেবেছিলেন যে 5টি সুপার পাওয়ারের মধ্যে পাকিস্তান আর বাংলাদেশও শক্তি পাবে। পাকিস্তান আর বাংলাদেশের সেনাবাহিনীর শক্তি খুব বেশি। তাছাড়া আমেরিকা তো বোকা, ওরা ভারতকে নিজের সঙ্গে রেখেছে যেটা কম শক্তিশালী। পাকিস্তানের কাছে বাংলাদেশের ওপর এত বেশি ক্ষমতা আছে। ওরা সবাই শক্তির দিক থেকে উপরে, এমনকি আমেরিকার থেকেও। এই কারণেই আমেরিকা তাদের নিজের সঙ্গে রাখার সাহস পায়নি। তবে এতে কিছু যায় আসে না। তাহলে আমেরিকা ভারতকে নিয়ে এই সিদ্ধান্তে কেন পৌঁছালো? এখন ভারতের ছাড়া দুনিয়ায় আর কোনো গ্রুপ তৈরি হতে পারে না। এর একটা কারণ আছে, নম্বর 1 হিউম্যান রিসোর্স। 100 থেকে 150 বছর আগে কথা ছিল সেই দেশের যার কাছে মিনারেল রিসোর্স আর তেল ছিল। আজ যার কাছে সবচেয়ে ভালো হিউম্যান রিসোর্স আছে সেই দেশই এগিয়ে যাবে। ভারতের জনসংখ্যা 150 কোটি। যে সমস্যা আমাদের ছিল সেটাই এখন আমাদের শক্তি হয়ে গেছে। একবার ভাবুন, আমাদের কাছে সেই তেল নেই যেটার ভারতের দরকার। আমরা বিদেশ থেকে ক্রুড অয়েল কিনি আর সেটা কেনার পর আমরা আরবদের মতো দেশে রিফাইন্ড পেট্রোলিয়াম প্রোডাক্টস বিক্রি করা কিভাবে সম্ভব? ভারতের হিউম্যান রিসোর্স অসাধারণ। আমাদের কাছে তেল নেই, আমাদের কোনো সমস্যা নেই। যাদের কাছে তেল আছে তাদের থেকে কিনে নাও। আমরা তাদের বাঁচিয়ে রাখছি এবং ভারতের ম্যানপাওয়ারের কোনো অভাব নেই। এদেশের জনসংখ্যা 1 বিলিয়ন। বিশ্বের আর কোনো দেশে এই মুহূর্তে এমন দ্বিতীয় বয়স নেই। ভারতের বয়স এখন তরুণ বয়স। আপনি যদি গোটা দেশে মানুষের গড় বয়স দেখেন তাহলে দেখবেন বিশ্বের অনেক দেশই বুড়ো হয়ে যাচ্ছে। গড় বয়সের মানে হচ্ছে কাজ করতে পারে এমন মানুষের সংখ্যা কমে যাচ্ছে। ভারতে এমনটা হচ্ছে না। কাজ করতে পারে এমন মানুষ প্রচুর, কিন্তু এটা শুধু কাজ করতে পারে এমন মানুষের সংখ্যা থাকা নিয়ে নয়, তাদের কাছে শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা থাকা উচিত। পাকিস্তান ও বাংলাদেশেও অনেক কাজ করতে পারে এমন মানুষ আছে। আরে এটা শুধু কাজ করতে পারে এমন মানুষের সংখ্যা থাকা নিয়ে নয়, তাদের সেই সুযোগও পাওয়া উচিত যা তারা করতে চায়। পাকিস্তানের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি আছে। ঠিক আছে, তোমার কাছে কাজ করার শক্তি আছে, চলো আর পাশের দেশে 1-47 নিয়ে হামলা করি। ওখানকার আর্মি আমাদের গুলি করে মারবে। তাহলে তৃতীয় পয়েন্ট হচ্ছে ভারতের আকাঙ্ক্ষা বোঝা, সবকিছু তোমার সঙ্গে থাকবে। যদি আমেরিকার কাছে 150 কোটি মানুষ থাকে আর ভারতের কাছেও 150 কোটি মানুষ থাকে, তাহলে নতুন ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন হিসেবে ভারত আমেরিকার থেকে এগিয়ে থাকবে। কেন? কারণটা হলো আকাঙ্ক্ষা। চলুন আকাঙ্ক্ষা ব্যাপারটা আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। একটা পরিবারের প্রথম প্রজন্ম খুব গরিব ছিল। তারা খাবার পেত না। সে পরিশ্রম করেও নিজের জীবনে খুব বেশি কিছু করতে পারত না। সে তার ছেলে বা মেয়েকে মোটামুটি পড়াশোনা করিয়েছিল যাতে সে সরকারি কেরানির চাকরি পেতে পারে। দ্বিতীয় প্রজন্ম জীবনে খুব বড় কিছু করতে পারেনি। সে সরকারি কেরানি হয়ে গেল। এখন তার আর খাওয়া দাওয়া বা পড়াশোনার চিন্তা করতে হয় না। তার নিজের জীবন নিয়েও আর চিন্তা করতে হয় না। 20 থেকে 25 বছর ধরে তারা তাদের সন্তানদের ভালো স্কুল ও ভালো কলেজে পড়ানোর চেষ্টা করেছে এবং তাদের আরও দক্ষ ডাক্তার, ইঞ্জিনিয়ার ও বিজ্ঞানী বানিয়েছে। তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম, এরা ডাক্তার, বিজ্ঞানী বা ইঞ্জিনিয়ার। তারাও তাদের বাবার আদর্শ
দাদার আদর্শ দেখেছে জীবনে কষ্ট সহ্য করতেই হবে। টাকা উপার্জন করা যায়, কিন্তু অপচয় করা যায় না। চতুর্থ প্রজন্ম এমনই, ডাক্তার, ইঞ্জিনিয়ার। কিন্তু চতুর্থ প্রজন্ম এখন দ্বিতীয় বা প্রথম প্রজন্মের কষ্ট জানে না। চতুর্থ প্রজন্ম দেখেছে আমিও ডাক্তার, বিজ্ঞানী। আমার বাবাও ডাক্তার, বিজ্ঞানী ছিলেন, তাই চতুর্থ প্রজন্মে আর সেই আকাঙ্ক্ষা তৈরি হবে না। মানে আমি কোথায় পৌঁছাবো? আমি তো অনেক বড় জায়গায় পৌঁছে গেছি। এখন সে যখন নিজের সন্তানদের বধ করবে, তখন তাদের একটু আদুরে আর নরম সরম মানুষ বানাবে। বল তো বাবু, তোমার কি চাই? আমি এনে দেব। সে কাউকে কাঁদতে দেবে না, সেসব কিছু কিনে নিয়ে আসবে। পঞ্চম প্রজন্ম ধীরে ধীরে অলস শিশু হয়ে উঠবে এবং মা বাবার কাছে যতই টাকা থাক, কিছু সময় পর মা বাবাকে বাধ্য হয়েই তাদের সন্তানদের সমাজে ছেড়ে দিতে হয়। যখন এই পঞ্চম প্রজন্ম সমাজে এলো, তখন তারা ঝামেলা সামলাতে শেখেনি। তাদের বাবা মা তাদের নিয়ন্ত্রণে রেখেছিল, টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে, সম্মান দিয়ে। যখন সে বাড়ি থেকে বের হতো, তখন সব সময় গাড়িতে করে বাজারে পাঠানো হতো। তাই তার রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠেনি। সে সমাজ, ব্যবহারিক জ্ঞান এবং সবকিছুর তথ্য জানে না। তার মধ্যে কিছু বোধ করার কোনো ইচ্ছা নেই। পঞ্চম প্রজন্ম জানে আমার বাবাও ডাক্তার, আমার দাদুও ডাক্তার। সে দ্বিতীয় এবং প্রথম প্রজন্ম সম্পর্কে কিছুই জানে না। যখন পঞ্চম প্রজন্ম বড় হবে, তখন সে জীবনে তেমন কিছুই করতে পারবে না। সে তার বাবা ও দাদার অর্থাৎ তৃতীয় ও চতুর্থ প্রজন্মের জমানো টাকা সামলাতে পারবে না, কারণ সে নিজেও খুব ভালো মানুষ হয়ে উঠতে পারেনি। তাই সে ষষ্ঠ প্রজন্মকেও ভালো মানুষ করে তুলতে পারবে না। এখন ধীরে ধীরে যখন টাকা কমতে থাকবে, ষষ্ঠ প্রজন্ম আবার সেই জায়গায় ফিরে আসবে যেখানে তাকে আবার সংগ্রাম শুরু করতে হবে। এটা প্রতিটি পরিবারের জন্য সত্য, এটা প্রতিটি সমাজের জন্য সত্য, এটা প্রতিটি দেশের আকাঙ্ক্ষার জন্য সত্য। এটা শতাব্দীর পর শতাব্দী ধরে হয়ে আসছে। সৌদি আরবের রাজা ইউএইর একজন খুব মূল্যবান কথা বলেছিলেন, দুনিয়া একটা বৃত্তের মতো ঘুরে চলে। কঠিন সময় শক্তিশালী মানুষ তৈরি করে। কঠিন সময় শক্তিশালী মানুষ তৈরি করে, ভালো সময়ও নিয়ে আসে। যারা শক্তিশালী, যারা লড়তে জানে, তারাই ভালো সময় নিয়ে আসে। ভালো সময় দুর্বল মানুষ তৈরি করে। দুর্বল মানুষ খারাপ সময় নিয়ে আসে এবং দুর্বল মানুষই খারাপ সময় ডেকে আনে। খারাপ সময় শক্তিশালী মানুষ তৈরি করে। চক্রটা আবার ঘুরতে শুরু করলে, তখন ইউএইর রাজা, জার্মানের রাজা, বলেছিলেন আমার দাদু মার্সিডিজে ঘুরতেন, আমি মার্সিডিজে ঘুরি, আমার নাতির নাতিও আবার ঘুরবে। এটা তো হবেই। আপনি দেখুন, বাংলাদেশি যারা ধর্মীয় অত্যাচার সহ্য করছেন। রাতারাতি পরিবারের অর্ধেক সদস্য অত্যাচারের পরে মারা গেলেন এবং সবকিছু হারিয়ে ফেললেন। বাকি লোকেরা নিখোঁজ হয়ে গেল। সম্ভবত তারা জমিদারের ছেলে ছিল, তাদের কাছে অনেক সম্পত্তি ছিল এবং কখনো মাঠে কাজ করতে যেতে হয়নি। অনেক ধনী মানুষ ছিল। 10 বা 15 জন রাতারাতি ভারতে পালিয়ে গেলেন। এটা 50 বা 60 বছর আগে ঘটেছিল। আমরা আমাদের পরিবারে এটা কম বেশি দেখেছি। এমন অনেক পরিবারের মানুষ এটা দেখেছেন। 3 প্রজন্ম আগে বসিয়ালদহ স্টেশন, বাঙ্গা, বসিরহাট, বারাসাত এসে এই পুরো এলাকায় ছড়িয়ে পড়েছিলেন। নদিয়া, চাকদা, এখানে তারা শরণার্থী। তাদের কাছে কিছুই নেই। খারাপ সময় শুরু হয়েছে, সংগ্রাম। আজ দেখুন, 2 বা 3 প্রজন্মের মধ্যে যাদের আমরা ঘাঁটি বাঙালি বলি, বাঙালি নয়, যারা আজকের বাংলাদেশের বাসিন্দা ছিলেন এবং যাদের বাড়ি ছিল উপজাতি অঞ্চলে, যাদের এই দিকে আসতে বাধ্য করা হয়েছিল, তারা বড় চাকরি, ব্যবসা, বাড়ি, গাড়ি সবই পেয়েছেন, কারণ সেই সংগ্রামই ছিল তাদের আকাঙ্ক্ষা। এখন থেকে যে প্রজন্ম তৈরি হবে, এই প্রজন্মের শিশুরা সেই সংগ্রামের কারণে ধীরে ধীরে গরিব হয়ে পড়বে। এই সময় ভারতে কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই। আমেরিকার এই প্রজন্ম আর ভারতের এই প্রজন্মের মধ্যে পার্থক্য আছে। আমেরিকার এই প্রজন্ম কি জন্য? তারা দৌড়াবে। তাদের কাছে সবকিছু আছে কি নেই, তারা শুধু আমেরিকার বর্তমান প্রজন্মকে নিয়ে হাসাহাসি করছে। সোজা কথায় বললে, তারা অলস, কামুক এবং বোকা বানাচ্ছে। তাদের মধ্যে বেশিরভাগ নয়, আমি সাধারণীকরণ করছি, কিন্তু ভারতের বর্তমান প্রজন্ম কিছু বদ করবে, বড় ব্যবসা করবে, বড় চাকরি করবে, বিদেশে যাবে, কোম্পানি গড়ে তুলবে। আমার জীবনযাপন আরো ভালো হবে। আমি আমার বাবা মায়ের যত্ন নেব। কিন্তু আমেরিকার ছেলেমেয়েরা কি তাদের বাবা মায়ের যত্ন নেবে? গত 5টি প্রজন্ম ধরে সবকিছু ঠিকঠাক ছিল, তাই ভারতের এই আকাঙ্ক্ষা আগামী 100 বছরে ভারতকে আরো ওপরে নিয়ে যাবে। আমি কি এটা পরিষ্কার করতে পারি? আর যে গতি, যে স্পিড ভারত গত কয়েক বছরে নিয়েছে, এটা স্পিড আর মোমেন্টামের ব্যাপার। যে স্পিড এই দেশ নিয়েছে, এই স্পিড এবারও নিজে থেকেই চলতে থাকবে।
তাহলে জিওপলিটিক্যাল থিঙ্ক ট্যাঙ্ক যেসব বিশ্লেষণ হিসাব নিকাশ আর বিশ্লেষণের মাধ্যমে বলেছে ভারতের C5-এ থাকা বাধ্যতামূলক করে তোলা হচ্ছে, এটা স্পষ্ট যে আমি ভারতের বাঙালি যুবকদের এই গতি আর আকাঙ্ক্ষা ধরে রাখার আহ্বান জানাবো। আর তখনও যদি কোনো শিশু এই ভিডিও দেখে, তাহলে তাদের দেশের গতি তোমাদের হাতেই আছে। এখন যারা জেন আলফা, তাদের দেশের গতি তোমাদের হাতেই আছে। স্কিল বাংলা, আমি আমার কাজ করব। কোনো জ্ঞানী শুধু লেকচারে সীমাবদ্ধ নয়। আমি এক একটা পরিবারকে একেবারে মাটির স্তর থেকে বদলে দেব। আমি এটা 4 মাস আগে বলেছিলাম। আজ আমি ইউটিউবে এর প্রভাব দেখাচ্ছি। পল্লব বড়াল কি বলছেন স্যার? আমি এই ট্রেনিং করছি। আপনি ঠিকই বলেছেন, এটা শেখার পর আমি নিজেকে এক নতুনভাবে চিনতে পারবো। এটা আগের ব্যাচের ছাত্র, সেই ব্যাচ যেটা গত সপ্তাহে শেষ হয়েছিল। আজ একটা নতুন ব্যাচ শুরু হয়েছে। আমার বয়স 45 বছর। আমি প্রতিবন্ধী। পল্লব বাবু, আপনি প্রতিবন্ধী নন, আপনি বিশেষভাবে সক্ষম। কিন্তু এখন আবার আমার শক্তি ফিরে পাচ্ছি। ধন্যবাদ। আমি 3.5 মাস আগে শিক্ষা ও দক্ষতার মাধ্যমে প্রতিটি পরিবার, প্রতিটি মানুষের জীবনকে একেবারে মূল স্তর থেকে বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। আপনাদের মধ্যে যারা স্কিল বাংলার এই মিশনে ছিলেন, তাদের ধন্যবাদ। সম্ভবত 10 জন ভিডিওটি শেয়ার করেছিলেন। সম্ভবত আপনাদের মধ্যে কেউ ভিডিওটি শেয়ার করেছিলেন। আপনার কোনো বন্ধুরা সেখান থেকে স্কিল বাংলা সম্পর্কে শিখেছে, AI ট্রেনিং করেছে এবং আজ সে জীবনকে এক নতুন দৃষ্টিভঙ্গিতে দেখছে। স্কিল বাংলা এখানে কাজে লাগে। যদি আগামীকাল চ্যানেল বন্ধ হয়ে যায়, যদি আমি কাল থেকে কাজ করতে না পারি, তবুও আমার কোনো আফসোস থাকবে না। আমি এই দেশের উন্নয়নে এক ছোট্ট কাঠবিড়ালির মতো ভূমিকা নিতে পেরেছি। এই তো, আর যতদিন পারবো আমি এটা করতেই থাকবো। সৌম্য দাস স্যার, আমি আপনার এই কোর্সে অ্যান্ড্রয়েড করেছিলাম। এটা গত রবিবার শেষ হয়েছে। আমি কি বলছিলাম? আমার সত্যিই বিশ্বাস হচ্ছে না যে এখন আমি কোডিং ছাড়াই অ্যাপ বানাতে পারি। আমরা আমেরিকাকে চ্যালেঞ্জ করার জন্য সৌম্য দাস তৈরি করছি। গ্রাউন্ড লেভেল থেকে সৌম্য দাস আজ বাংলার প্রতিটি ঘরে বসে আছেন। তারপর গান বানানো থেকে শুরু করে ভিডিও, সবকিছু এর পুরো কৃতিত্ব স্কিল বাংলাকে যায় এবং আপনাদের, আমি তো কেউ নই। স্কিল বাংলা চ্যানেল, আপনারাই এটাকে সফল করেছেন। এত নেগেটিভিটির মধ্যেও আপনারা দায়িত্ব নিয়েছেন। আমি পজিটিভিটির জন্য লোক। সবাই শুধু খারাপ কথা বলছে। এই দেশের কিছুই হবে না, কিছুই হবে না। আপনি কি ভেবেছিলেন আমি স্কিল বাংলার সঙ্গে থাকব? এই দেশের কিছুই হবে না। কিন্তু এই দেশের এক বিশেষ মানুষ তার শক্তি আবার ফিরে পেয়েছে। এই দেশের এক যুবক কোডিং ছাড়াই অ্যাপ বানাতে শিখে গেছে। এই দেশ এটা পারবে। আপনি সেটা করে দেখিয়েছেন। ধন্যবাদ। আমি আপনাদের প্রত্যেককে প্রণাম জানাই এবং যারা আজ থেকে শুরু হওয়া এই AI ট্রেনিংয়ে অংশ নেবেন, যারা আগামী দিনে সৌম্য দাস বা কল্লোল বড়াল হতে চান, যারা ফোনে কথা বলতে চান, আমি কল ধরতে পারবো না। এত মানুষের ফোন কল ধরা সম্ভব নয়।